ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। দর্শক, দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া সফর করছে বাংলাদেশ দল, এবং সেই সফরে বাংলাদেশ দলটা কেমন হলো আমরা জানি যে একেবারে ইনজুরি আক্রান্ত সেই স্কোয়াড নিয়ে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়াতে গিয়ে কেমন করতে পারে আসলে বাংলাদেশ দল। আমাদের সেই বিষয়টি আলোচনায় থাকবে। আমাদের সাথে সেই আলোচনায় আজকে যোগ দিয়েছেন দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক এম কায়সার ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। দর্শক, আমাদের এই আয়োজনে চাইলে আপনারাও যোগ দিতে পারেন, মতামত জানাতে পারেন, করতে পারেন প্রশ্ন। আমাদের দেখানো যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার মূল আলোচনায় ফিরছি। কায়সার ভাই, 31 তারিখ 4 দিনের মতো একটা অনুশীলন করবে হয়তোবা ঢাকাতেই। এরপর 31 একটু আগে ভাগেই যাচ্ছে, 13 তারিখে যদিও প্রথম টেস্ট ডারউইনে, তার আগে ভাগেই যাচ্ছে হয়তোবা। সেখানে গিয়ে কিছু প্রস্তুতি ম্যাচও রয়েছে। একটা দীর্ঘ সময় পর একটা ঐতিহাসিক টেস্ট সিরিজই বলা যায় অস্ট্রেলিয়ার মাটি দিকে খেলতে পারছে বাংলাদেশ দল। আপনি প্রথমত হচ্ছে যে মানে এই সিরিজটাকে আপনি কিভাবে দেখছেন? না, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ তো অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ। যেভাবে আপনি বললেন যে 23 বছর, খুব সম্ভবত 2003 সালে আমরা খেলতে গিয়েছিলাম। তারপরে মাঝখানে আমরা অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গিয়েছি, ওয়ানডে খেলেছি, টেস্ট ম্যাচ, আপনি ওয়ার্ল্ড কাপ খেলেছি, বৈশ্বিক আসরগুলোতে খেলেছি, কিন্তু টেস্ট সিরিজটা খেলা হয়নি। আর টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার মতো জায়গায় আপনি নিশ্চিতভাবে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই দলের কয়েকজনের হয়তো জন্ম হয়নি যখন বাংলাদেশ সর্বশেষ যে টেস্ট সিরিজ খেলেছিল 2003 সালে। যদিও সেটা খুব একটা সুখকর কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপরে আপনি তো খেলতেই অভ্যস্ত হবেন। আর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এইসব জায়গায় আপনি টেস্ট ম্যাচ খেলাটা অনেক কঠিন চ্যালেঞ্জের একটা বিষয়। সেই চ্যালেঞ্জটুকু অবশ্যই রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজের জন্য এত বছর পরে একটা টেস্ট ম্যাচ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেটার জন্য যে একটা কংক্রিট প্ল্যানের প্রয়োজন ছিল, আমার কাছে মনে হচ্ছে যে সেই রকম কংক্রিট প্ল্যান কিন্তু ক্রিকেট বোর্ড নিতে পারেনি। এর অন্যতম কারণটা হলো যে আপনি হয়তো অনেকে বলবেন যে এর মাঝখানে আপনি দেখবেন যে ক্রিকেট বোর্ডের অনেক পরিবর্তন এসেছে। আগের বোর্ড 2-3টা বোর্ড পরিবর্তন হয়েছে, অনেকে যে ধরনের প্ল্যান নেওয়ার উচিত ছিল সেরকম প্ল্যানগুলো নিতে পারেনি। তারপর আমার কাছে মনে হয়েছে যে এই ওয়ার্ল্ড কাপের এই সিরিজের জন্য যেরকমভাবে আপনি একটা দল গঠন করা উচিত ছিল, যেরকম পূর্ণ শক্তির একটা দল গঠন করা উচিত ছিল, যেখানে আপনার সবচেয়ে বেশি স্ট্রেংথ, সেই জায়গাটুকু আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচকরা বা যারা এই দায়িত্বে রয়েছেন তারা সঠিকভাবে সেটা মানে আপনি অনুধাবন করতে পারেন। আমরা যদি একদম স্পেসিফিক্যালি বলি যে এই মুহূর্তে আসলে স্ট্রেংথের জায়গাটা তো আসলে পেস বোলিং অ্যাটাকই। সেখানে শরীফুল, নাহিদ রানার মতো যারা পেসার রয়েছেন, পাশাপাশি লিটন দাসের অনুপস্থিতিও নিশ্চয়ই ভোগাবে বাংলাদেশ দলকে। এই দুইজনের অনুপস্থিতি, শরীফুল এবং নাহিদ রানা, কতটা ভোগাবে আসলে অস্ট্রেলিয়ার সেই? যদিও আবার এটাও আরেকটা প্রসঙ্গ আছে যে ভেন্যুর বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তারপরও এই দুইজনের অনুপস্থিতি আসলে অস্ট্রেলিয়ার মতো জায়গায় কতটা সাফারের কারণ হতে পারে বাংলাদেশের জন্য? না, এটার জবাবটা তো খোদ নির্বাচক দিয়ে দিয়েছেন। আজকে আমি প্রেস কনফারেন্সে শুনছিলাম, তিনি যেটা বলছিলেন যে পূর্ণ শক্তির দল তারা নিয়ে যেতে পারেননি, নতুনদের উপর আস্থা রাখার জন্য তিনি বলেছেন। নতুন কোথায়? এখানে নতুন শুধুমাত্র একজন ক্রিকেটার নতুন এসেছেন, মুশফিক হাসান। তিনি খেলবেন কিনা স্কোয়াডে, কিন্তু এর আগেও আমরা তাকে দেখেছি। রাইট, এর আগেও স্কোয়াডে ছিলেন, তিনি কিন্তু খেলেননি। বাট একজনই নতুন সেরকমভাবে বলা হয়েছে। বরঞ্চ আপনি বলতে পারেন যে পুরনোকে অনেককে আপনি সুযোগটা দিয়েছেন এখানে। সৌম্য সরকার শেষ ওয়ার্ল্ড কাপ খেলেছে, শেষ আপনি টেস্ট ম্যাচ খেলেছেন আপনার 5 বছর আগে, 2021-এ তিনি টেস্ট ম্যাচ খেলেছেন। তারপর আপনি তাকে এখন ফিরিয়ে এনেছেন। মাঝখানে টেস্ট ম্যাচে বা বড় দৈর্ঘ্যের ম্যাচে এমন তিনি কিছু করেননি যে তাকে আবার টেস্ট দলে আনতে হবে। দ্যাট মিনস এখানে পরিকল্পনার অভাবটা আমি এই কারণে বলছি যে আপনি কখন কাকে কোন জায়গায় নেবেন বা কী করবেন সেটার একটা লজিক থাকা, অবশ্যই ক্রিকেটীয় লজিক থাকাটা উচিত, সেটা হয়নি। আর যেটা আপনি বলছিলেন যে নাহিদ রানা এবং শরীফুল এই সিরিজে নেই, অবশ্যই আমি মনে করি যে এটাতে বাংলাদেশ একটা খর্বশক্তির টেস্ট দল নিয়ে যাচ্ছে, বিশেষ করে পেস বোলিংয়ে। আপনি দেখবেন যে 5জন পেস বোলারকে চুজ করা হয়েছে এই সিরিজের জন্য, তারা 5জনই কিন্তু ডানহাতি। দ্যাট মিনস আপনি কিন্তু বাঁহাতি কোনো পেস বোলার পাচ্ছেন না সেখানে। যদি আপনার কন্ডিশন অনুযায়ী বা আপনি ম্যাচ আপ পরিস্থিতি অনুযায়ী যে যখন বোলিংয়ের প্রয়োজন হবে সেই বোলিংটা আপনি করতে পারবেন না। সো এই সিরিজের জন্য যেরকম, আমি এই কারণে বললাম যে এই সিরিজের জন্য যেরকম আপনাকে একেবারে কংক্রিট একটা প্ল্যান প্রয়োজন ছিল, যাতে আপনি ইঞ্জুরি হতেই পারে, এটা যে কারো বিষয় যখনই হতে পারে, আপনি বসে থাকলেও ইঞ্জুরি হয়ে যেতে পারে, কিন্তু তারপরে একটা প্রিকশনসের একটা বিষয় রয়েছে। যেমন সবচেয়ে বড় সম্পদ কি আপনার এই মুহূর্তে? সবচেয়ে বড় সম্পদ নাহিদ রানা ছিলেন। তো এই সিরিজের জন্য তাকে যেখানে খেলাটা হবে, ড্রপ ইন পিচে খেলা হবে, দ্যাট মিনস আপনি এখানে কিন্তু ফাস্ট এবং বাউন্সি উইকেট থাকবে। সেখানে আপনার পেস বোলার, সাম্প্রতিক সময় আমাদের
টেস্টে যেরকমভাবে আমরা ভালো পারফরমেন্স করছি, সেখানে পেস বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন এবং সেটা নেতৃত্ব দিয়েছেন নাহিদ রানা নিজে। অতএব তাকে সেরা অস্ত্র হিসাবে মনে করে আমি মনে করেছিলাম যে তাকে অন্তত সেভ করে রাখা হচ্ছে, বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে বিষয়টা রয়েছে তাকে পুরোপুরি বিশ্রামে রেখে অথবা একেবারে আপনি প্রতিযোগিতামূলক ম্যাচে না খেলিয়ে তাকে যাতে কোনো ধরনের ইনজুরিতে তিনি না পড়েন রেখে তাকে হয়তো ওয়ার্ল্ড কাপ ইসের জন্য আপনার অস্ট্রেলিয়া সিরিজের জন্য নেওয়া হবে। কিন্তু সেই জায়গাটায় ক্রিকেট বোর্ড যেটা আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তার করেছে, কিন্তু সেটা কি করেছে, জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি টেস্ট খেলতে পারবেন না, কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে তাকে টি-20 এবং ওয়ানডে খেলেছেন, যেটা কিন্তু লেস প্রায়োরিটি। তো লেস প্রায়োরিটি জিনিসে তাকে আপনি খেলিয়েছেন এবং এই সেটা খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েছেন। তিনি না খেললে ইনজুরিতে হয়তো পড়তেন না, বা হয়তো অনেকে লজিক এটাও দিতে পারেন যে বসে থাকলেও তো পায়ে ব্যথা তিনি পেতে পারতেন, সেটা অন্য বিষয়। কিন্তু তারপরেও যখন আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাটা বলবেন, তখন যদি পরবর্তী সিরিজের জন্য প্রায়োরিটি সেট করবেন, তখন আমার মনে হয় যে এখানে অবশ্যই এটা একটা বড় গলদ রয়েছে। আর একই সঙ্গে এত খেলোয়াড় যখন ইনজুরিতে পড়বেন, তখন সেখানেও কিন্তু একটা আমি মনে করি যে একটা প্রশ্ন ওঠা উচিত, বা প্রশ্ন ওঠাটা আপনি আবশ্যিক একটা বিষয় যে কেন এরকম হচ্ছে, বা তার মানেটা কি যে তাদেরকে যে আপনি মেডিকেল প্রোটোকল যেটা দেওয়া হয়েছিল সেই প্রোটোকলটি কি তারা ঠিকমতো মানছেন না, অথবা যে প্রোটোকলটা দেওয়া হয়েছে সেই প্রোটোকলটা সঠিক না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলি এখন একটু প্রায়োরিটাইজ করাটা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা সিরিজের আগে আসলে যদি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে এই ধরনের একটা সমস্যা হতো বা ইনজুরির মিছিল হতো, তাহলে হয়তো বা এতটা চিন্তার কারণ ছিল না। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে একটা সিগনিফিক্যান্ট সিরিজ হতে চলেছে। সেই জায়গাটা থেকে যদি বলি যে জিম্বাবুয়ে সফরেও আসলে খুব বেশি যদি বলি যে যদিও সে সময় হয়তো বা বিশ্বকাপ চলছিল দেখে বিশ্বকাপের দামামায় অনেক কিছুই চাপা পড়ে গেছে, তারপরও নিশ্চয়ই আমি একটু রিকল করতে চাই যে জিম্বাবুয়ের মাঠে গিয়ে আমরা টেস্ট হেরেছি, ওয়ানডে সিরিজ হেরেছি, নিশ্চয়ই খুব একটা ভালো আমরা যতটা যেই ফর্মটা বলুন কিংবা যে আত্মবিশ্বাসটা নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া হয়েছিল, কারণ আমরা ঘরে মাঠে কিন্তু সাম্প্রতিক সময় দুর্দান্ত পারফর্ম করেছিলাম। অবশ্যই আমি তো মনে করি যে এটার একটা সোল সার্চিং একটা রিপোর্ট হওয়া উচিত, কেন এরকম হয়েছে। আপনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এত চমৎকার পারফরমেন্স করলেন, টেস্টে সাম্প্রতিক সময় আমাদের এত সুন্দর পারফরমেন্স ছিল, র্যাঙ্কিংও আমরা এগিয়ে যাচ্ছি, আমি টেস্ট র্যাঙ্কিংও কিন্তু আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানেও আমরা ভালো পয়েন্ট পেয়েছি। সেখানে আপনি এটা অবশ্য টেস্ট র্যাঙ্কিংয়ের চ্যাম্পিয়নশিপ ছিল না, কিন্তু তারপর আপনি জিম্বাবুয়ের মতো দলের কাছে আপনি কেন এরকমভাবে হারবেন? আপনি একটা ইনিংস হয়তো খারাপ করতে পারেন, কিন্তু পরের ইনিংসও কেন, সেটাও না হয় মানা গেল কোনো মতে। তারপরে আপনি টি-20তে কেন হারবেন? এবং যে কায়দায় হেরেছে বাংলাদেশ দল ওয়ানডেতেও যেটা হেরেছে 142 রান করতে পারেনি। সো আমার মনে হয় যে অবশ্যই এটার একটা মানে আপনি সঠিক একটা উপায়টা বের করা উচিত, কেন বাংলাদেশ দল এখানে ব্যর্থ হলো। হয়তো অনেকে বলাবলি করছেন যে আমরা এখানে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগটুকু পাইনি বা সেরকম কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড হতে পারিনি, এগুলো অনেক পুরনো চিন্তাভাবনার কথা। আপনি যারা খেলতে গিয়েছেন তারা কেউ নতুন না, তারা সবাই একটা কংক্রিট একটা দল নিয়ে কিন্তু খেলতে গিয়েছিলেন, কিন্তু আমরা কেন পারিনি, কেন আমাদের ব্যাটিংটা এরকম ব্যর্থ হয়েছে, আমি মনে করি যে সেটার একটা কংক্রিট রিপোর্ট অবশ্যই আসা উচিত, এবং সেটা কেন হয়েছে সেটা জবাবদিহিতাটা কিন্তু করাটা উচিত। কারণ আপনি যখন সফল হবেন তখন আপনার যেরকম প্রশংসা পান, ঠিক এরকমভাবে ব্যর্থ হলে আপনি কেন এটা হয়েছে সেটারও একটা আমি মনে করি যে একটা জবাবদিহিতা অবশ্যই থাকা উচিত। এই অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না। এটা হলো একটি দিক। আরেকটি দিক হলো যে অনেকে হয়তো বলছেন যে জিম্বাবুয়েতে তো আমরা যে টেস্ট সিরিজ খেলেছিলাম সেখানে আমাদের প্রথম সারির যে পেস বোলিং যেটা তাদেরকে আমরা নামাইনি, নাহিদ রানাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দ্বিতীয় স্ট্রিংয়ের পেস বোলিং দলটা যে খেলিয়েছিলাম সেখানে তারা কেন পারফর্ম করতে পারেননি? তারা তো এমন কেউ না যে একেবারে নতুন কেউ এসেছে, সেখানে কিন্তু আলটিমেটলি ব্যাটারদের একটা বড় ব্যর্থতার আমরা কিন্তু লক্ষ্য করেছি। রাইট, আমি ব্যাটসম্যানদের মধ্যে থেকে শুধুমাত্র লিটন দাসই কিন্তু সেই সিরিজে খেলেননি, বাদবাকি সবাই কিন্তু খেলেছেন। তো ধারাবাহিকভাবে এই ব্যাটসম্যানটা কেন ব্যর্থ হয়েছেন সেটাও কিন্তু একটা বের করার বিষয় রয়েছে, যে তারা কি সেই পেস কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড হতে পারেননি, অথবা বাজে শটস খেলেছেন, অথবা তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা পালন করতে পারেননি। আমি মনে করি যে এটার একটা ব্যাখ্যা অবশ্যই চাওয়া উচিত ক্রিকেট বোর্ডের। জি, আরও একটা বিষয় আসলে না বললে না, যদি একটু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আবার ফিরি, অস্ট্রেলিয়ার যে দলটা তারা দিয়েছে সেটা কিন্তু একেবারে খুবই স্ট্রং দল বলাই যায়। স্টিভেন স্মিথ, মিচেল স্টার্করা খেলবেন, সেই দলের বিপক্ষে এই ধরনের একটা যদি বলি, যেহেতু স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচক যে তুলনামূলকভাবে দুর্বল দল যাচ্ছে, সেক্ষেত্রে আসলে ফলাফলটা কেমন হতে পারে? না, অবশ্যই অস্ট্রেলিয়া তো জানে যে এই সিরিজের জন্য তারা যে পূর্ণ শক্তির দল দিয়েছে, সেটাকে আমাদের অধিনায়ক বলছেন যে এটা আমাদের জন্য অনেক বড় স্বীকৃতির একটা বিষয়, যে আমরা হয়তো পূর্ণ শক্তির দল নিয়ে যেতে পারছি না ইনজুরির কারণে, তারপরও আমাদের বিরুদ্ধে তারা যে দলটা দিয়েছে সেটা পূর্ণ শক্তির দল দিয়েছে। অবশ্যই আমি তো মনে করি যে অস্ট্রেলিয়ার এটা বাংলাদেশের জন্য নাকি অনেক বড় একটা অর্জন।
দেখুন, আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। আমি বিষয়টাকে দেখি যে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দলের কাছে বাজে পারফরমেন্স করবে, এটা তারা কোনো মতে মেনে নিতে পারবে না। আর টেস্ট ক্রিকেট ইজ টেস্ট ক্রিকেট। এখানে আপনি ওই সেকেন্ড স্ট্রিংয়ের দল নামানো বা নতুন কাউকে সুযোগ দেওয়া, এটা ভাবার কোনো সুযোগই নেই, সেটা যে দলের বিরুদ্ধে হোক না কেন। কারণ এই ক্রিকেটে আপনি পিছিয়ে থাকা মানেই বা এই ক্রিকেটে আপনি হারা মানেটাই হলো কিন্তু আপনি অনেক বড় একটা ব্যর্থতা। এটাকে আলটিমেট টেস্ট বলা হয় এই কারণে। অস্ট্রেলিয়া যে টিমটা দিয়েছে তারা পূর্ণ শক্তির দলটাই দিয়েছে, এবং এই শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলাদেশের খেলার চ্যালেঞ্জটুকু অবশ্যই বড় চ্যালেঞ্জটুকু হবে। আমি মাঠে খেলার আগে হেরে যেতে রাজি না। এই দলটা যেটাকে তৈরি করা হয়েছে, এই দলটাও যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে এই দলে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে তারা তাদের যৌক্তিকতাটুকু ঠিক বিচার করবেন। এবং আমি মনে করি এই চ্যালেঞ্জটুকু নেওয়া উচিত। চ্যালেঞ্জটুকু এই কারণে নেওয়া উচিত, কারণটা হলো যে যখনই আপনি লিটন দাস ফিট হয়ে আসবেন, যখনই আপনি নাহিদ রানা ফিট হয়ে আসবেন, তখন তাদের বদলি হিসাবে যারা এখানে খেলছেন তাদের সুযোগটা কিন্তু সেরকমভাবে থাকবে না। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট দুটো খেলার সুযোগ পেয়েছেন, আপনি আবার কবে পাবেন কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু। কারণটা হলো যে সর্বশেষ 2003 সালে খেলেছিল, তারপরে বাংলাদেশ 2026-এ খেলতে যাচ্ছে। দ্যাট মিনস আপনি, এবং তাও কোথাও খেলতে যাচ্ছেন, আপনি কিন্তু খেলবেন ডারউইনে, ম্যাকাউতে, আপনি ওই অ্যাডিলেড বা আপনি ব্রিসবেন, মেলবোর্ন, সেই সব জায়গায় কিন্তু খেলার সুযোগটা দেয় না। আপনি পাবেন কখন সেই সব জায়গায় খেলার সুযোগটা? যদি আপনি এই সিরিজে ভালো করতে পারেন। আমি এটা নিয়ে অবশ্যই, মানে আমার এই ভেন্যু নিয়ে আসলে প্রশ্ন অবশ্যই থাকবে। তার আগে একটু জেনে নিতে চাই যে যেই পেস বোলিং অ্যাটাক যাচ্ছে আসলে, এই শরীফুল কিংবা নাহিদ রানাকে বাদ দিই, তারা আসলে কতটুকু কি তাদের প্রমাণের নিশ্চয়ই একটা বড় মঞ্চ হতে যাচ্ছে। দেখুন, আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন সেখানে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। ন্যাশনাল টিম কিন্তু আপনি ছেলে খেলা কোনো জিনিস না। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এখানে সুযোগ পেয়েছি, অতএব আমাকে এখানে পারফরমেন্স করতেই হবে। আপনি কেন ন্যাশনাল টিমে কাউকে সুযোগ দেওয়া হয় কেন? হি ইজ দ্য বেস্ট অ্যামাংস্ট অল। আপনি সবার মধ্যে কিন্তু সে সেরা বলেই তাকে কিন্তু এখানে নেওয়া হয়েছে। অতএব এই চ্যালেঞ্জটুকু তাকে নিতে হবে, আগে থেকে হেরে যাওয়ার কোনো কিছু নেই। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটুকু তারা যদি নিতে পারেন, তাহলে এটা তাদের জন্য কিন্তু আপনি ক্যারিয়ারে একটা বড় ধরনের একটা উল্লম্ফন হবে যদি তারা এটা নিতে পারেন। নেওয়া উচিত আমি মনে করি। আর বিষয়টা হলো কি যে আপনি এই ধরনের ইনজুরিতে হয়তো বা সমস্যায় আপনি পড়তেই পারেন। আমি সবসময় সোহেব একটা জিনিস বিশ্বাস করি যে আপনি সমস্যায় পড়বেন, কিন্তু সমস্যা থেকে আপনি কত স্মার্টলি বেরিয়ে আসতে পারছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি হাউ স্মার্ট ইউ আর টু হ্যান্ডেল এনি প্রেশার। সো এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে নতুনদের জন্য, নতুন বলবো না আমি, যারা সুযোগটা পেয়েছেন, এই ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে তার কারণে, তারা যদি ভালো পারফর্ম করতে পারেন, তাহলে সবার আগে দুটো জিনিস ঘটবে। একটা হলো যে তারা কনফিডেন্স ফিরে পাবেন, এক নম্বর। টু হলো যে আপনি নির্বাচকরা এক ধরনের স্বস্তিতে পাবেন যে ইয়েস, আমাদের সামনে বিকল্প, আমি বলবো না যে তাদের জন্য সাবস্টিটিউট এখনই হয়ে গিয়েছে, বিকল্প একটা শক্তি কিন্তু রয়েছে। এবং এটা আপনাকে অলওয়েজ কিন্তু রাখতেই হবে, যে যাতে কোনো একটা ভ্যাকুয়াম তৈরি হলে সেই ভ্যাকুয়ামটার মানে শূন্যতা পূরণ না করতে পারা না পারার দুঃখটা যেন না থাকে, যে দুঃখটা কিন্তু আমাদের রয়েছে অনেক লম্বা সময় ধরে। দেখবেন আপনি সাকিব আল হাসান যদি কোনো টেস্ট ম্যাচে বা কোনো সিরিজে যদি না থাকেন, তখন এক ধরনের হাফ ইত্তিস কিন্তু হতো। তো আমার কথা হলো যে এই ধরনের হাফ ইত্তিস আপনি কতদিন করবেন? কেউ কিন্তু সারা জীবন খেলবে না, আপনাকে তার জায়গায় কাউকে চিন্তাটুকু করতে হবে। সেই চিন্তাটুকু যে প্রপার না, সেটার সবচেয়ে বড় উদাহরণ হলো আপনি 5 বছর পরে হঠাৎ এনে আমি সৌম্য সরকারের বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে প্রক্রিয়ার বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে। শক্তিশালী পাইপলাইন যে বাংলাদেশে নেই, তার একটা বড় প্রমাণ হতে পারে। রাইট, আপনি সেই জায়গায় একজন ক্রিকেটার ব্যাটসম্যান তৈরি হতে পারেনি বলেই কিন্তু আপনাকে সৌম্য সরকারকে আবার 5 বছর পরে এনে আপনাকে সুযোগটা দিতে হচ্ছে। ইন দি মিন পিরিয়ডে আপনি বলেন বড় দুর্গর ম্যাচে তিনি কি করেছেন? হয়তো টি-20-তে বা ওয়ানডেতে তিনি ভালো করেছেন, বাট দিস ইজ টেস্ট ক্রিকেট, ফার ডিফারেন্স, তাই না? তো এই যে এই প্রক্রিয়াগুলো আমি মনে করি যে এগুলোর একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে আনাটা উচিত। একটা প্রশ্ন ছিল যে লিটন দাস অনেকটা নিয়মিত বেসিসে ইনজুরিতে পড়ছেন একটা দীর্ঘ সময় ধরে, একেবারে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ থেকে শুরু করে জিম্বাবুয়ে সব কিছু মিলিয়ে লিটন দাস তো আসলে আলটিমেটলি, যদি বলি যে এই সময়ের জন্য একটা খুবই ভাইটাল ক্রিকেটার বাংলাদেশ দলের, সেই জায়গাটা থেকে লিটন দাসের অনুপস্থিতিটা কীভাবে দেখছেন এবং তার ইনজুরি ম্যানেজমেন্টটার আসলে কী হবে? না, তার ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু ক্রিকেট বোর্ড প্রশ্ন তুলেছে, এবং আপনি তাদের এই ইনজুরির যারা দেখার জন্য যে ডাক্তার ছিলেন তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের কাছ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে যে তার যে আপনার মেডিকেল প্রোটোকল যেটা ছিল সেটা সঠিকভাবে হয়েছে কিনা। কারণ তিনি একটু ইনজুরি নিয়েই কিন্তু আপনার গিয়েছিলেন, জিম্বাবুয়েতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি খেলতে পারেননি, না খেলে তাকে কিন্তু ফেরত আসতে হয়েছে। এবং পরে দেখা গিয়েছে যে সেই ইনজুরির মাত্রাটা অনেক বেশি, এবং তিনি বিশেষ একটা ক্রিকেট বোর্ডের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে পরে সিঙ্গাপুরে চেক আপও করিয়েছেন। সেখান থেকে এক ধরনের যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টটা কিন্তু ভালো কোনো রিপোর্ট না, এবং সেটার জন্য তাকে লম্বা সময়ের জন্য আপনার পুনর্বাসনে থাকতে হবে বা আপনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। তো এই এত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারের ক্ষেত্রে আপনি কেন এই ধরনের ল্যাপস হবে? এবং এই ধরনের আমি মনে করি যে এটা অবশ্যই ক্রিকেট বোর্ডের এটা খোঁজ নেওয়াটা উচিত যে এখানে কার
ভুল ছিল, আপনি মেডিকেল প্রোটোকল যারা দিয়েছিলেন তাদের ভুল ছিল, নাকি লিটনকে যে ধরনের আপনার প্রক্রিয়ার মধ্যে চলতে বলা হয়েছিল তিনি সেটা পালন করেননি? সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডের উচিত অন্তত এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রেই আপনি করবেন, কিন্তু এই ধরনের এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এত বছর ক্রিকেট খেলে আসার পরে এই ধরনের সমস্যায় কেন পড়তে হবে, সেটার আমি মনে করি যে এটা একটা পারফেক্ট একটা ডায়াগনোসিস করাটা উচিত। জি কাসের ভাই, ভেন্যু নিয়ে একটু কথা বলতে চাই। 2003 সালে যেই দুটি ভেন্যুতে খেলা হয়েছিল, একটি ডারউইনের মারারা ওভাল এবং আরেকটি ক্যাজারলি, এবং সেই ম্যাচ দুটির পর আসলে ওই ভেন্যুতে খেলাই হয়নি। ডারউইনে আবার সেই ম্যাচের পর আবারও ম্যাচ ফিরছে সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিই, এবং বোঝাই যাচ্ছে যে খুবই অগুরুত্বপূর্ণ হিসেবে। এবং আরেকটি যে ম্যাকের কথা আপনি বললেন, প্রথমবারের মতো টেস্ট ডেবু হতে যাচ্ছে সেই ভেন্যুতে গ্রেট ব্যারিয়ার রিফের। তাই বাংলাদেশের মতো দল যাচ্ছে অস্ট্রেলিয়াতে, এটা ঠিক 23 বছর পর, কিন্তু আপনার কাছে মনে হয় কিনা যে ভেন্যুগুলো যদি মেলবোর্ন হতো কিংবা সিডনি হতো বা ব্রিসবেন, অ্যাডিলেড হতো তাহলে বেটার হতো? না, এটা তো ধরেন আপনি যারা দাওয়াত দিবে তারা আপনাকে কোথায় খাওয়াতে বলবে, ডাইনিং টেবিলে বসাবে নাকি আপনি পার্টিতে বসে খাওয়াবে, এটা তো তাদের উপর নির্ভর করে। সবকিছু দেখতে হবে যে সেখানে ক্রিকেট ফ্যাসিলিটিস রয়েছে কিনা। আর আসলে যোগ্যতার একটা ব্যাপার নিশ্চয়ই আছে। একটা বিষয় তো রয়েছে অবশ্যই, যে আপনি এখানে যদি অস্ট্রেলিয়া, যদি আপনার ইংল্যান্ড অথবা ভারত যদি সফর করতো তাহলে নিশ্চয়ই এই দুটো ভেন্যুতে তারা খেলাটা হতো না, তখন তাদের যে মেইন ভেন্যু যেগুলো রয়েছে সেখানেই খেলাগুলো হবে। এর অন্যতম কারণটা হলো যে যেটা আপনি ঠিকই বলেছেন, যে এটা কম্পিটিটিভ আপনার সিরিজ হবে কিনা সেটা চিন্তা করেই তারা হয়তো নতুন ভেন্যুতে খেলা দিচ্ছে, যে ভেন্যুতে এর আগে কখনো খেলা হয়নি অথবা যেখানে কম খেলা হয়েছে সেখানে যা শুধু তারা খেলাগুলো দিচ্ছে এটা। বাট ইটস ডিপেন্ড আপনি হোস্ট কান্ট্রির উপর নির্ভর করে। আমরা যদি মনে করি যে অস্ট্রেলিয়াকে যদি আমরা বাংলাদেশে ডাকি এবং আমাদের বগুড়া স্টেডিয়াম যদি আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং যাতায়াত ব্যবস্থা যদি ঠিকমতো রাখতে পারেন, আবাসন ব্যবস্থা ঠিক রাখতে পারেন, তাহলে তারা সেখানে খেলতে বাধ্য। আপনি আগে দেখবেন যে ক্রিকেট ফ্যাসিলিটিস রয়েছে কিনা। ক্রিকেট ফ্যাসিলিটিস বলতে শুধু মাঠ না, কিন্তু আপনাকে সেই আবাসন ব্যবস্থা থাকতে হবে, আপনাকে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস থাকতে হবে। এই মাঠগুলোতে সেই ঘটনা সেগুলো রয়েছে, যদিও ধরেন আপনার অনেক দূরে দূরে রয়েছে, অস্ট্রেলিয়া দূরে রয়েছে, কিন্তু এবং আরও একটা বিষয় আমরা যেটা জানতে পেরেছি, যেটা এই ডারউইনের যেই স্টেডিয়ামটি, সেখানে কিন্তু 7 জন মাত্র প্রেস বক্সে 7 জন সাংবাদিক বসতে পারবেন, এবং বাংলাদেশ থেকে ইতিমধ্যেই 20 জনের বেশি অ্যাপ্লাই করেছেন। রাইট, এটা অবশ্য নতুন কিছু না, কারণটা হলো যে আগে আমরা দেখেছি যে অন্যান্য জায়গায় ইভেন আপনি সাউথ আফ্রিকার মতো জায়গাও কিন্তু সেখানে অনেক জায়গায় কিন্তু আপনি মানে সাংবাদিকদেরকে বসতে হয়েছে নিজের অ্যারেঞ্জমেন্টে। আপনি চেয়ার টেবিল শুধু যে কোঅর্ডিনেটরের জন্য রয়েছে সেটা পর্যাপ্ত না, তখন আপনি নিজে হয়তো আমি নিজেই কিন্তু আপনি অনেক জায়গায় মাঠে কভার করেছি, যে ম্যাচগুলোতে কভার করেছি, যে ল্যাপটপ কোলের উপর রেখে স্টেডিয়ামের গ্যালারিতে বসে কিন্তু কভারটা করতে হয়েছে। সো সেই ফ্যাসিলিটিসগুলো তো অবশ্যই বাড়াতে হবে। এবং যেটা আপনি বললেন যে মাত্র 7 জনের জন্য জায়গা রয়েছে, এটাই বললাম যে এইখানে আপনি নিয়মিত খেলা হয় না দেখে আপনি এত কম জায়গার মধ্যে রয়েছে। বাট সেটাও আমার মনে হয় যে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা ঠিকঠাক হয়ে যাবে। জিনিসটা হলো যে বাংলাদেশ যেন ভালো পারফর্ম করে, এটা মূল জিনিসটা। আপনি এই ধরনের খেলা মাঠে খেলা হলেও বাংলাদেশ যদি এই দুটো সিরিজে ভালো পারফরমেন্স করতে পারে, একটা চ্যালেঞ্জিং স্কোর করতে পারে, চ্যালেঞ্জটা দিতে পারে অস্ট্রেলিয়াকে, যদি ভালো পারফরমেন্স করে সেখান থেকে আসতে পারে, তখন আপনি দাবি করতে পারবেন যে হ্যাঁ, আমাদের পরবর্তী সিরিজ যেন নিয়মিত হয় অস্ট্রেলিয়ার সাথে, এবং সেখানে যেন আপনার তাদের যে প্রপার যে ভেন্যু যেগুলো রয়েছে, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন, সিডনি, এগুলোতে খেলার একটা দাবি আপনি তখন করতে পারবেন। দাবি করার আগে আপনাকে কিন্তু পারফরমেন্সটা দেখাতে হবে। এক্স্যাক্টলি। আপনি টেস্ট স্কোয়াডের কথা বলছিলেন, যে জাকের আলী ফিরেছেন বা মুশফিক হাসান আগে থেকে ছিলেন, তারা খুব একটা নতুন বলা যাবে না। আপনি বলছিলেন যে তাওহিদ হৃদয়, তাকে কেন আসলে নেওয়া হচ্ছে না টেস্ট স্কোয়াডে? রাইট, আমি মনে করি যে টেস্টে আপনার দুটো জিনিস, এই টেস্ট ম্যাচটা আমি দেখলাম যে যেটা স্কোয়াড যেটা দেওয়া হয়েছে সেখানে আপনি 5 জন বোলার রয়েছে, পেস বোলার রয়েছেন, 2 জন স্পিনার রয়েছেন এবং 8 জন বাকি আপনার ব্যাটার রয়েছেন। অনেকে হয়তো খেলবেন না, একাদশে খেলবেন না, কিন্তু তারপরেও যেটা আমি বললাম যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে টেস্টের জন্য আপনার অন্তত 4 থেকে 5 জন স্পেশালাইজড ব্যাটসম্যান লাগবে আপনার, যাদেরকে নিয়ে আপনি সবসময় কিন্তু টেস্টে এদের উপর আস্থাটুকু রাখবেন। সো এই কারণে মিডল অর্ডারে আমাদের এখন মিডল অর্ডারে দেখুন লিটন দাস নেই দেখে পুরো দলটা কিন্তু একটা ধরনের নড়বড়ে হয়ে গিয়েছে। সো এই নড়বড়ে যেন না হয়, এবং সেই কারণে আপনাকে স্পেশালাইজড ব্যাটসম্যান যদি একজন না, আমাদের এখানে স্পেশালাইজড ব্যাটসম্যান ভাবা হয়ে থাকে আপনি মাত্র 2 জনকে এই মুহূর্তে। একজন হলেন আপনার মমিনুল, একজন মুশফিকুর রহিম, এবং নাজমুল হাসান শান্তও দুর্দান্ত খেলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় যে মিডল অর্ডারে আরও কম্প্যাক্ট 2 জন
শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলতে পারেন এমন ব্যাটারকে কিন্তু প্রয়োজন হবে। তাহলে আপনি দেখবেন যে 2-1 জন যদি ইনজুরিতেও পড়েন তখন এখানে আপনার ভ্যাকুমটুকু তৈরি হবে না। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে টেস্ট ম্যাচের জন্য আপনাকে কংক্রিট প্ল্যানটা একটু আলাদা করতে হবে, কারণ এই খেলার ধরনটা আলাদা, এই খেলার আর আপনার ধৈর্য আলাদা, এই খেলার মধ্যে আপনার স্কিলটুকু আপনার যেটা দরকার সেই স্কিলের সঙ্গে কিন্তু পেরিয়ে যাওয়ার জন্য আপনার পারফেক্ট লোক লাগবে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ টেস্ট দলে এই সমস্যাটা লম্বা সময় ধরে চলে আসছে এবং আমরা এদিকে নজরটুকু দিচ্ছি না। জি, যে দুটি ভেন্যুতে খেলা হবে ডারউইন এবং আমরা যেটা বলছিলাম ম্যাকেই, এই দুইটা ভেন্যুর উইকেট কেমন হতে পারে বলে আপনার মনে হয়? ড্রপ ইন উইকেট হবে এখানে, কিন্তু আপনার ড্রপ ইন পিচ এখানে যেহেতু প্রায় সময় খেলা হয় না, এই কারণে আপনি মানে পারফেক্ট পিচ যেটা ক্রিকেট পিচ যেটা হয়ে থাকে সেরকমভাবে পিচ তৈরি করা হয়নি। ড্রপ ইন পিচ এনে বসানো হবে এবং ড্রপ ইন পিচের আপনি এই সিস্টেমটা জানেন কি অবস্থা, বাউন্সি অবশ্যই হবে এবং অস্ট্রেলিয়ার মতো খেলা, অস্ট্রেলিয়া নিশ্চয়ই আপনার জন্য তক্তা উইকেট বানাবে না। অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে এখানে কিন্তু আপনি পেস ওরিয়েন্টেড উইকেট বানাবে এবং তাদের যে পেস, আমি দল দেখলাম যেখানে হ্যাজেলউড রয়েছেন, প্যাট কামিন্স রয়েছেন, তারা পেস যারা রয়েছেন পেস বোলার মানে সেরা পেস বোলার দল নিয়ে তারা কিন্তু খেলতে নামছে। সো এখানে বাংলাদেশ দলের জন্য ব্যাটিংও বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে আর বোলিংয়ে তো অবশ্যই হবে, কারণ পেস বোলিংয়ে পেস ওরিয়েন্টেড উইকেটে শুধুমাত্র জোরে বল করলে হবে না, আপনাকে লাইন লেন্থ ঠিক করে রাখতে হবে। নিশ্চিতভাবে পুরো সিরিজ জুড়ে আমরা একজনকে মিস করব, নাহিদ রানা। জি, এবং জিম্বাবুয়ের বিপক্ষে হারটা কিছুটা হলো আপনার কাছে মনে হয় কিনা যে আত্মবিশ্বাসের জায়গাটা থেকে পিছিয়ে থাকবে বাংলাদেশ? অবশ্যই যে কোনো হার কিন্তু আপনি এক ধরনের কিন্তু আপনাকে ব্যাকফুটে তো অবশ্যই ফেলে দিবে এবং যে কায়দায় বাংলাদেশ হেরেছে, আপনি ম্যাচ হারতেই পারেন, আপনি সব ম্যাচ জিতবেন নট নেসেসারি, সেটার জন্য আপনি ম্যাচ হারতেই পারেন, কিন্তু ম্যাচ হারার প্রক্রিয়াটা যেন আপনি আসলে প্রতিযোগিতামূলক হয়। এক্স্যাক্টলি, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ চাই এবং পারফরমেন্স যেন করতে পারে বাংলাদেশ দল, আমরা সেটা পারফর্ম দেখতে চাই আসলে ক্রিকেটারদের, হারা জেতা যাই হোক। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।